নেপালকে 14টি প্রশাসনিক অঞ্চলে নেপালি ভাষার ভাগ করা হয়েছে, যেগুলো আবার 75টি জেলা, অর্থাৎ নেপালের 75টি জেলা নেপালি ভাষায় বিভক্ত। নেপালকে 14টি জোনে ভাগ করা যায়, যেটি 75টি জেলা। 14টি জোন বলতে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে যেমন বিভাগ, ঠিক এরকম আর কি 14টি বিভাগ। তার মধ্যে রয়েছে যেমন পূর্বাঞ্চল, মেরি অঞ্চল, কোশি অঞ্চল, সাগরমাখা। তারপরে আছে মধ্যাঞ্চল, যেমন জনকপুর অঞ্চল, বাগমতী অঞ্চল, নারায়ণী অঞ্চল। পশ্চিমাঞ্চলে রয়েছে কাপ্তি অঞ্চল, কর্ণালী অঞ্চল, ভেরি অঞ্চল, এবং সুদূর পশ্চিমাঞ্চল সেখানে আছে সেতী অঞ্চল, মহাকালী অঞ্চল। আমরা অলরেডি নেপালের একদম আমাদের হিলের উপরে চলে আসছি, অনেকটাই নিচে থেকে দেখা যাচ্ছে রাউন্ড সেই কাঠমান্ডু ভ্যালির মাঝখানে শহরটা। পাহাড়ের পাশ ঘিরে আঁকা বাঁকা পথে উপরের দিকে উঠে যাচ্ছি। বেশ সুন্দর লাগছে আমার দৃশ্যটা। অনেক সময় বিমান ল্যান্ড করার আগে ঠিক এমনটা দেখা যায়। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. They sit there being judgmental because you're trying things, and they just want you to settle and do the right thing. So get a good job, don't slack off. Wake up every morning, make a good impression on your boss. Don't do anything that I wouldn't do, and when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone, and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody is right, yeah. So I'ma figure out what else we succeed, and then invest all of my time into that and proceed. I need whatever the hell could make me happy, and I don't think you have a clue what could that be. They tell me that I'm never gonna make it. They want me to do something that Pas de soleil, pas de soleil, pas de soleil, la-la-la.
জিনিস খুব ভালো লেগেছে, মানে ইন্টারেস্টিং মনে হয়েছে যে এখানে পাহাড়ে উঠতে গিয়ে আমরা দেখলাম অসংখ্য ঘরবাড়ি রয়েছে পাহাড়ের প্রতিটি ভাঁজে ভাঁজে। অনেক ঘরবাড়ি রয়েছে, ছোট ছোট রেস্টুরেন্ট আমি দেখলাম, বেশ সুন্দর। টুরিস্ট আছে নেপালে, বেশ বেশ টুরিস্ট, কারণ নেপাল বলা যায় এটা টুরিস্ট কান্ট্রি, অনেক টুরিস্ট আসে। তো এই জায়গাগুলো একটু অন্যরকম। আর নেপালের বিশেষত্বই হচ্ছে পাহাড়, সো পাহাড়ের ভাঁজে ভাঁজে ছোট ছোট রেস্টুরেন্ট থাকবে, এটা স্বাভাবিক। আর মানুষ এই জিনিসটাই সবচেয়ে বেশি উপভোগ করে। এখন খুব ভালো লাগছে, মানে পাহাড়ের উপর থেকে অনেক নিচে ছোট ছোট ঘর বাড়ি। আমরা অলরেডি আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। আমাদের গাড়ি এখন থেমে যাবে, আমরা নিচে নামবো। ছোট্ট সুন্দর একদম হিল টপে সুন্দর একটা রেস্টুরেন্ট, এখানে আমরা আজকে ডিনার করব। এখানের ভিউটা অনেক সুন্দর, আমি একটু চোখ বুলিয়ে নিয়েছি বেশ কয়েকবার, ফেসবুকে ছবিও আপলোড করেছি। এটার অনেক সুন্দর লাগছে, এদিকের আকাশ পাহাড় কেমন একটা মিলে গেছে। আমরা রেস্টুরেন্টে প্রবেশ করছি। আমি একটু মুহূর্ত ছাড়ি নাই, সবকিছু ভিডিওতে এনেছি। এখানে দেখেন ভিউটা কত সুন্দর। এখানে আমাদের নেপালিয়ান বন্ধুরা অলরেডি আমাদের জন্য বুক করে রেখেছিল খাওয়ার, আমাদের লাঞ্চের জন্য অলরেডি বুকিং করা ছিল। এখানে ভিউটা অসাধারণ, অনেক সুন্দর। একটা করে খাবার চলে আসছে। আমার চাইনিজ বন্ধু বিয়ার অর্ডার করেছে, বিয়ার খাচ্ছে। বেশ কয়েকটা আনকমন মেনু আমরা খেলাম। রাতের ভিউটা অনেক সুন্দর এখানে, অলমোস্ট আমরা খেতে খেতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। রাতের ভিউটা অসাধারণ। আর একটু চোখ বুলিয়ে নিলাম, কারণ আমরা কিছুক্ষণের মধ্যেই নেমে যাব, আমাদের রিটার্নিং যাত্রা শুরু হয়ে যাবে। আমরা নেমে যাচ্ছি পাহাড় পাদদেশ দিয়ে আস্তে আস্তে নিচের দিকে নামছি। চারদিকে অন্ধকার, অনুভূতিটা বেশ একটু ভয় ভয় লাগছে, তারপরেও একটা ভিন্নতা অনুভব করছি। রাতের নেপাল কাঠমান্ডু শহরটাও একটু ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালোই। সারাদিনের জার্নিতে একটু ক্লান্ত অনুভব করছি। আমরা আবার হোটেলে চলে আসলাম। রাত শেষ করে সকালের নাস্তা, ব্রেকফাস্ট বেশ ভালোই। এখানের বাফেটটা খুব সুন্দর। হোটেল হিমালয়ানের গেস্টও অনেক বেশি, অনেকেই এখানে বিভিন্ন প্রোগ্রাম, অফিসিয়াল প্রোগ্রাম, আনঅফিসিয়াল বিভিন্ন কারণে অনেক গেস্ট আছে হোটেলটাতে।
হোটেলের ভিউটাও সুন্দর। আমি চেষ্টা করেছি একটু একটু করে সব জায়গা থেকে একটু ভিডিও নেওয়ার জন্য। একটা অন্যরকম ব্যাপার আছে, নিজের কিছু সেলফিও নিয়েছি। হোটেল ভিউটাও পেছনের, এটা ওটা হোটেলের পেছন সাইডের ভিউ। পরদিন আমরা আমাদের অফিসিয়ালি কিছু কাজ ছিল, ব্যাংকিং এর কিছু কাজ ছিল, কোম্পানির লয়ারদের সাথে কিছু কাজ ছিল। আমাদের কোম্পানির একটা ব্রাঞ্চ আমরা নেপালে ওপেন করব। শেষ করে আমরা দুপুরে লাঞ্চে চলে আসলাম। লাঞ্চ শেষ করে আবার হোটেলের দিকে যাব। হোটেলে একটু রেস্ট করে তারপরে দেন আবার ব্যাক করব। আমরা অলরেডি ব্যাক করেছি আমরা। আবার আরেকটা এলাকায় ঘুরবো। চাইনিজ বন্ধু একটু টায়ার্ড, তা আমি আমার নেপালি বন্ধু বেশ এনজয় করছি আমাদের সময়টাকে। আমি নর্মালি ট্যুরে গেলে বসে থাকি না, 2 দিন 4 দিন 5 দিন যে কদিন থাকি বাইরে ঘুরি, চেষ্টা করি স্ট্রিট ফুড খাওয়ার জন্য। কারণ হচ্ছে ট্যুরে গেলে যতটুকু সম্ভব স্ট্রিট ফুডে অভ্যস্ত হতে পারলে কম খরচে সার্ভাইভ করা যায়। এখানে আমরা বিকালের নাস্তা খাবো। হোটেলগুলো সুন্দর, খারাপ না, একটা ভিন্নতা আছে। মোমো, এই হোটেলের মোমোটা আমার কাছে খুব ভালো লেগেছে। আবার বেরিয়ে গেলাম। আজকে আমার একটা শিডিউল করা ছিল। আমার একটা ফ্রেন্ড, আমরা একসাথে চায়নাতে 5 ইয়ার্স শুধু চাইনিজ ল্যাঙ্গুয়েজের উপর পড়াশোনা করেছিলাম। তো সেই বন্ধুর সাথে আজকে দেখা করতে যাচ্ছি। আজকে আমি একাই একটা বাইকে বাইক কল করেছি, বাইকে করে যাচ্ছি। অলমোস্ট আমি সেই জায়গাটায়। আমার নেপালি ফ্রেন্ড সেরিনা, যার চাইনিজ নাম হচ্ছে সুলা, সে ভাগতাপুর থাকে, আমাকে ইনভাইট করেছে দুর্বা স্কয়ারে। এটি একটা হিস্টোরিক্যাল প্লেস নেপালের, বেশ ভালো লাগছে। এখানে অনেক টুরিস্ট আছে। এই কাঠমান্ডু দুর্বা স্কয়ারে অনেকগুলো টেম্পল আছে, অনেকগুলো স্থাপনা আছে। কিছু কিছু স্থাপনায় বহিরাগতদের প্রবেশ নিষেধ, তাদের পবিত্রতার বিষয়টা খেয়াল করে। আমি অপেক্ষা করছি, আমার ফ্রেন্ড ও আসবে, ওর হাজবেন্ড সহ আসবে। তো ও আসার আগে একটু চারদিকে কিছু সেলফি নিয়ে নিচ্ছি, কিছু ছবি তুলে নিচ্ছি। আমি যখন চায়না ছিলাম, চায়নাতেও কিছু প্রাচীন টেম্পল অনেকটা এরকমই কাছাকাছি দেখতে। আমার চায়নার কিছু কিছু টেম্পলের কথা মনে পড়ছিল। যাই হোক, আমার ফ্রেন্ড চলে আসছে, ওর সাথে দেখা হলো। I'm taking a video and finally I will put it অনেকদিন in পর, YouTube দীর্ঘ channel. 4 বছর পর দেখা হলো। সে ওখানে একসাথে পড়াশোনা করার পর সে নেপালে ব্যাক করলো, আমরা বাংলাদেশে ব্যাক করলাম। তার সাথে অনেক কথা হলো, বিশেষ করে এই এলাকার তাদের স্পেশালিটিটা কি, এই জায়গার যে টেম্পলগুলো আছে সেই টেম্পলগুলোর ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি কি, এগুলো নিয়ে এসে আলোচনা করলো। কোনটা কেন, কত বছর আগের। ওর সাথে আমি কাঠমান্ডুতে
অনেকগুলো হিস্টোরিক্যাল প্লেস ঘুরেছি, যেমন বুদ্ধা স্তূপা, তারপর পাশুপাতিনাথ টেম্পল যেটাকে বলা হয়ে থাকে, হনুমান ধোকা, গার্ডেন অফ ড্রিম, এই জায়গাগুলো ঘুরেছিলাম। তারপরে কোপান মনেস্ট্রি, পাটান ডারবার স্কোয়ার, এই জায়গাগুলো ঘুরেছি। এই জায়গাটায় পুলিশ আছে, কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের একটা অংশ, প্রবেশ নিষেধ। What's the name of this? What's the name of this temple? Huh? Nepali name, yeah. Oh, Panskali Mandir. 5-star temple. Yeah. So 5-stone temple, right? এই জায়গাটা বেশ সুন্দর এবং এই জায়গাটা টুরিস্ট অনেক বেশি। Yeah, 5-star. It's like in China, এই জায়গাটা টুরিস্ট অনেক Huanghuo, বেশি। right? Huanghuo. Similar. এগুলো 1000 বছর আগে, 100 বছর আগের কারুকাজ। তবে নেপালের এই বিল্ডিংগুলোর স্টাইল দেখতে আমার কাছে মনে হয়েছে, আমি যখন চায়নাতে শিয়ানে গিয়েছিলাম, শিয়ানের কিছু বিল্ডিং, কিছু ঘর বাড়ি অনেকটা এইরকম, রাজার ঘর বা আগের ঘরগুলো অনেকটা এরকম। এই প্রতিটি ভবনের হিস্ট্রি আছে, তাদের রাজারা আগে এই ভবনগুলোতে থাকতো। এটা হচ্ছে এই জায়গার মেইন গেট। আমরা অলরেডি বেরিয়ে গেলাম, রাস্তায় হাঁটছি। নেপালে জায়গায় জায়গায় ছোট ছোট টেম্পল আছে, ছোট অনেক টেম্পল আছে। তবে নেপালে, বাংলাদেশে আমরা যেমন পাঠাও ইউজ করি, নেপালে সেই পাঠাও ইউজ করা যায়। ঘর বাড়িগুলো অনেক পুরনো আমার কাছে মনে হয়েছে।
তবে কিছু কিছু ঘর বাড়ি পুরনো হলেও বেশ শৈল্পিক মনে হয়েছে আমার কাছে। হোটেলে ফিরে আসলাম, দিনটা বেশ ভালোই কেটেছে, আমি খুব ক্লান্ত ছিলাম। একটু রেস্ট করে তারপর আবার বেরিয়ে যাব। আমাকে যারা রিসিভ করেছে আমার অন্য বন্ধু, তারা চলে আসবে আমাদের হোটেলে নেওয়ার জন্য। অলরেডি বেরিয়ে গিয়েছি। এটা হচ্ছে আরেকটা হিস্টোরিক্যাল প্লেস। সব জায়গার ভিডিও আমি নিতে পারিনি, কাজের ফাঁকে ফাঁকে কিছু কিছু ভিডিও নিতে পেরেছি। এটা হচ্ছে আরেকটা প্লেস। এটা একদম আমাদের হোটেল থেকে খুব বেশি দূরে না, 20 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স। আমরা একদম অলিগলি হেঁটেছি, কারণ একটা দেশে ভ্রমণে গেলে যত বেশি আপনি রাস্তায় হাঁটবেন, লোকাল পিপলের সাথে কমিউনিকেট করবেন, স্ট্রিট ফুড খাবেন, তত বেশি ওই দেশের কালচারটা আপনি জানতে পারবেন, ভিন্নতা খুঁজে পাবেন, ভালো লাগবে। This is also temple. একদম পুরান ঢাকার গলি, ছোট ছোট গলি। এখানে অবশ্যই ঘনবসতি আছে। এটা একটা অডিটোরিয়াম। সাথে এখানে একটা পুকুরও দেখেছিলাম, সেটা হচ্ছে আমার বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে বেশ ভালো লেগেছে। এটা কোনো এক সময় নেপালের রাজা গোসল করতে, এরকম কিছু একটা হিস্ট্রি। বাইকের সংখ্যা অনেক বেশি কাঠমান্ডু শহরে। অবশ্য বাইক অনেক বেশি কনভিনিয়েন্ট, কারণ রাস্তা খুব বেশি ওয়াইড না, রাস্তা অনেক ন্যারো, সো বাইক একটু হেল্পফুল। এই ছোট ছোট গলিগুলোতে গাড়ি ঢুকতেই পারে না, একদম পুরান ঢাকার মতো। ম্যাক্সিমাম বাড়ি দেখবেন 2 তলা 3 তলা, এর বেশি না। এবং আমার কাছে মনে হয়েছে ম্যাক্সিমাম ব্রিক স্ট্রাকচারের বাড়ি। কিছু আগের দিনের কারুকাজ আছে, একটু পুরান মনে হয়েছে। কিছু বিল্ডিং খুব ভালো, বাট কিছু বিল্ডিং হচ্ছে আগের যুগের, কিছু কারুকাজ, 2 তলা 3 তলা এরকম। এটা আরেকটা হিস্টোরিক্যাল প্লেস, সব টেম্পল টাইপের। এইসব জায়গাগুলোতেও টুরিস্ট আছে অনেক অনেক ফরেনার অবশ্যই নেপালে বসবাস করে। ভিয়েতনাম, থাইল্যান্ড, চায়না, তারপর এই ধরনের এই দেশের এই কয়টা দেশের মানুষ একটু বেশি মনে হয়েছে। কিছু ইউরোপিয়ান আছে যারা জাস্ট ট্রাভেলিং এর জন্য আসে, তবে হিল এরিয়াতে তাদেরকে বেশি দেখা যায়।
এই জায়গাটা বেশ কোলাহল যুক্ত, মানে বেশ কোলাহল। এখানে অনেকে বসে আছে, অনেকে সময় পার করছে। তবে এই জায়গায় ফরেনারদের হাঁটাহাঁটির জন্য একটা টিকিট নিতে হয়, যেটা আমি নিয়েছিলাম। এখানে ওদের কিছু কিছু বিল্ডিং, আগের কিছু কিছু মন্দিরের সংস্কারের কাজ চলছিল। এখানে ঘোরার জন্য টিকিট নিতে হয়, একটু আগে বলেছিলাম। এই জায়গা থেকে এই টিকিট কালেক্ট করলাম। 250 রুপি লাগে আর কি। আমি এখান থেকেও কিছু ছোট ছোট লোকাল কিছু জিনিস কিনেছি, যেটা মনে হয়েছে যে এক জায়গায় ট্যুরে এসেছি, কিছু স্মৃতি থাকুক। তাদের স্ট্রিট সাইডে যে জিনিসগুলো আছে, কিছু ধর্মীয়, কিছু কালচারাল, কিছু লোকাল, সবকিছু মিলিয়ে এটা একটা শহরের মতোই, মানে পুরো এলাকা জুড়ে, পুরো এলাকাটাই একটা হিস্টোরিক্যাল এরিয়া। এখানে বিকালে ছোট ছোট গান নাচের একটা অনুষ্ঠান হয়, অনেক লোক ভিড় করে। এখানে একটা টেম্পল আছে, পানি খুব ঠান্ডা, পাহাড়ের নিচ দিয়ে মানে লাইন করা। অনেকেই পানিটাকে পবিত্র পানি মনে করে মুখ ধোয়, মাথায় দেয়, হাত পা ধোয়, বেশ ঠান্ডা পানি। লালিতপুরের এই জায়গাটাতে ছোট্ট লেক, কিন্তু মানুষ, সেই লেকে ঘিরে অনেক মানুষ, বোর্ড আছে। আমরা এখানে একটা খাওয়ার জায়গা খুঁজছিলাম, আমরা রাতে লাঞ্চ করব, একটা হোটেলে উঠলাম। এখানে আমরা ওঠার পর আমরা চাচ্ছিলাম যে রুফটপে যাব। একদম ছোট মানে সিঁড়ি, ন্যারো মুডের সিঁড়ি। তো এখানে গিয়ে দেখলাম আমরা যে খাবারের মেনুগুলো খুঁজছিলাম সেই মেনুগুলো নাই, আমরা আবার নেমে আসলাম।
ফাইনালি আমরা একটা সুন্দর রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি। টপ ফ্লোরে উঠে যাচ্ছি, আমরা ছাদে বসে আজকের ডিনারটা করব। আগামীকাল সকালে আমাদের ফ্লাইট চলে যাব, সো আজকে চাচ্ছি একটা সুন্দর পরিবেশে ডিনার করতে। এদিকের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। এই হিস্টোরিক্যাল প্লেস, পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট, স্কাই ভিউ, সব কিছু মিলিয়ে খুব ভালো লাগছে। আর আমার বন্ধু উনি স্পেশাল কিছু অর্ডার করেছিল, যেটা সত্যি মানে সুস্বাদু, মনে রাখার মতো। এখানে অনেকক্ষণ গল্প করেছি, রাতের সৌন্দর্যটাও অনুভব করলাম। পরদিন সকালে ব্রেকফাস্টটাও অনেক সুন্দর ছিল। অ্যান্ড দেন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এয়ারপোর্টে আসলাম, নেপাল এয়ারপোর্টে। আস্তে আস্তে একটু চোখ বুলিয়ে নিলাম। বেশ সুন্দর একটা ট্যুর ছিল, মনে রাখার মতো। এবং আমি অনেক বেশি কৃতজ্ঞ আমার নেপালি বন্ধুরা, যারা আমাকে সঙ্গ দিয়েছে, আমাকে সুন্দর একটা টাইম, একটা মোমেন্ট উপহার দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ এয়ারলাইন্সে আমরা উঠে যাব। সো আজকের এই ভিডিওটাতে আমি শেয়ার করলাম আমার নেপালের একটি ছোট ট্রাভেলিং এক্সপিরিয়েন্স। সবাইকে অসংখ্য ধন্যবাদ।